হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে, তোমাদের সোনা দিদি ভাই। কেমন আছো সবাই বলো। আর হ্যাঁ, সুখবরটা প্রথমেই দিয়ে দিই, তোমরা অলরেডি জেনে গেছো সোনা কথা থেকে। যারা এখনো পর্যন্ত সোনা কথার ঘটনাটা শুনুনি, তাড়াতাড়ি শুনে নিও। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর আমাদের ভূত সত্যর ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই বলো। কালকে ভূত সত্যর ঘটনা আসছে আমাদের বৃহস্পতি, শুক্র, শনি, রবি। ওকে, তো লিঙ্ক তো দেওয়াই থাকবে, তোমরা জানো। যারা নতুন বন্ধু আজকে নতুন এসছো চ্যানেলে, অবশ্যই আমাদের 3টে চ্যানেলে গিয়ে চ্যানেলের ঘটনাগুলো শুনো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আজকে সোজা যাবো ঘটনায়। আজকের ঘটনাটা দারুণ মারাত্মক ঘটনা। বর্ষার ঘটনা বরাবরই কিন্তু ভালো হয়। আজকের ঘটনাটা বর্ষাকে কেন্দ্র করে। বর্ষা বলতে কোনো নাম না, বর্ষা বলতে আমাদের যে ঋতু পরিবর্তন হয়, বর্ষাকাল। আজকের ঘটনাটা আমাদেরকে বাবলু অধিকারী পাঠান। বাবলু অধিকারী দাদা ভাই বলেন, আমি একজন প্রাইমারি স্কুলের টিচার ছিলাম। তো ওখানে ক্লাস 4 পর্যন্ত আমি বাচ্চাদেরকে পড়াতাম। আমার জীবনের একটা অভিজ্ঞতা আপনাকে ম্যাডাম আমি আজকে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই নেবেন। আমি যেহেতু ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিতাম, পড়াতাম, টিউশনি করতাম, আমার জীবনটা বাচ্চাদের মধ্যেই থাকতো। আমি যদিও অনেক এজেড পারসন, তবুও আমার বাচ্চাদের মধ্যেই জীবনটা কাটে, কারণ আমি এখনো পর্যন্ত আনম্যারিড। আমি টিউশন করতাম বাড়িতে, প্রাইমারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত বাচ্চাদের পড়াতাম। সেই বাচ্চারাই ছিল আমার পুরো জীবন জুড়ে। আজকে একটা ঘটনা বলি। আমাদের বাবলু দাদাভাই বলেন, ম্যাডাম এই যে ঘটনাটা আপনাকে বলছি, এই ঘটনাটা একদম রিয়েল, একদম বাস্তব একটা ঘটনা। বলে, আমি আমার জীবনে যে এরকম কোনোদিন হবে আমি জানি না। আমি অনেক বাচ্চাকে কোনো টাকা পয়সা না নিয়ে পড়াতাম। আমার খুব ভালো লাগতো, কারণ আমার বাবা অগাধ টাকা আমার জন্য রেখে গেছেন। আমি চাইলে পারে সেই টাকা দিয়ে বড় একটা বিজনেস করতে পারতাম, কিন্তু আমার মোটিভটা ছিল আমি গরিব বাচ্চাদের পড়াবো। এটা আমার একটা স্বপ্ন। আমার বাবা আমাকে অনেক দূর পড়াশোনাও করিয়েছেন। আমি চাইলে বিদেশে গিয়েও ভালো জায়গায় কোনো বিজনেস বা নিজের জব করতে পারতাম, কিন্তু ওই যে প্রথমেই বললাম আমার একটা মোটিভ, সেটা হচ্ছে আমি ছোট ছোট বাচ্চাদের যারা খুব গরিব তাদেরকে আমি শিক্ষা দান করব। দাদাভাই সেই কাজটাই করেন। বলে, আমি যাদেরকে বাড়িতে পড়াতাম 1 টাকাও আমি তাদের কাছে মানে মাইনে নিতাম না, 1 টাকাও না। হ্যাঁ, তবে মাইনে 1 টাকা না নিলেও আমাকে সেই বাচ্চাগুলোর মা বাবা বা বাচ্চাগুলো ভালোবেসে পিঠে পুলি অনেক রকমের খাবার, নানা রকম খিচুড়ি আমাকে করে এনে দিত। আমি কিন্তু সেগুলো খুব ভালোভাবে খেতাম, আমার খুব খুশি হতো। দাদাভাই বলেন, আমার স্কুলের ক্লাস 4-এর একটি বাচ্চা ছেলেকে সাপে কামড়ায় স্কুল চলাকালীন। বলছে প্রাইমারি স্কুলটা আমার ছিল না, সেখানে আমি শুধু একজন শিক্ষকের পদে ছিলাম। আমি একজন শিক্ষক ছিলাম, তো আমার কাজটা শিক্ষকের মতো ছিল। যাদের স্কুলটা ছিল আমি তাদের বিগত দিন একটাই কথা বলতাম, এত ছোট ছোট বাচ্চা স্কুলে পঠন পাঠন করতে আসে, স্কুলের যে চত্বরটা গাছপালা, ওখানে পরিষ্কার হওয়া দরকার, ব্লিচিং দেওয়া দরকার, সাফ সুতরা করে রাখা দরকার। কিন্তু সেই স্কুলের যিনি হেড ছিলেন, করাতেন না বলাটা ভুল হবে, করাতেন, কিন্তু নিয়ম মেনটেন করতেন না। হয়তো 1 মাস করালেন, 1 মাসের মধ্যে আবারও জঙ্গল হয়ে যাচ্ছে। আর আমরা ভালো করে জানি গাছগাছালা যেগুলো হয় সেগুলো খুব তাড়াতাড়ি বাড়ে। এইদিকে তুমি বাড়িতে খাবার বা ফুল গাছের চাষ করো, ওগুলো আর বাড়বে না, সার দিলেও বাড়ে না। আর আগাছালা যেগুলো সেগুলো কিন্তু বিনা সারেই দরদর দরদর করে একদম ভরে যায়। সেই বাচ্চাটিও টিফিন টাইমে খেলা করছিল 1:30টার সময়। সবাই যখন ক্লাসে ঢুকে যায়, আমিও ক্লাসে বসে আছি। আমার ক্লাসই ছিল টিফিনের পর। টিফিন আবার হওয়ার পর ক্লাসে ঢুকলাম, যখন দেখলাম একটি বাচ্চা মিসিং। যখন ওদের জিজ্ঞেস করলাম, ওরা বলল, স্যার ও মনে হয় বাড়ি গেছে। আর প্রাইমারি স্কুলে বেসিক্যালি দেখবে টিফিন এনে খাওয়াটা কিন্তু চল থাকে না। 1 ঘন্টা টিফিন হতো, প্রাইমারি স্কুল তো সব ছুটে চলে যেত, যে যার মতো ছুটে চলে যেত বাড়িতে, যাদের বাড়ি খুব কাছাকাছি।
বাড়িতে যেত। তো তারা ভাবলো ও বাড়িতে গেছে। ছেলেটার নাম ছিল টিঙ্কা। বলছে, স্যার টিঙ্কা মনে হয় বাড়িতে গেছে। আমি বললাম যে টিঙ্কাকে তো আমি মাঠে খেলতে দেখছিলাম, তো কখন গেল? বলছে, স্যার ও হয়তো কখন চলে গেছে। তো সেই জিনিসটা কিন্তু আর ওই সময় মাথায় দিইনি। পড়াশোনা, ক্লাস শেষ, টিঙ্কা আসে না। বাড়ি গেছে টিঙ্কা তো আসবে, আমার ক্লাস শেষ হয়ে গেছে। আমি বললাম, টিঙ্কা বই খাতা সব পড়ে রয়েছে, ব্যাগপত্র পড়ে রয়েছে, টিঙ্কা গেল কোথায় রে? ওর বাড়িতে গেছে তো, আসলো না তো। বা এরকম অনেক সময় হতো। অনেক ছোট ছোট বাচ্চা তো ওরা, অনেক সময় বাড়ি যেত, বাড়ি থেকে না আর আসতো না। তার মা বাবা একদম যখন স্কুল শেষ হয়ে যেত তখন আসতো, ব্যাগ নিয়ে যেত, ও আর আসতো না। ছোট বাচ্চা। আবার এরকম অনেক সময় হয়েছে ব্যাগ পড়ে রয়েছে, পরের দিন সকালে একদম স্কুলে এসে ক্লাস করে ব্যাগ নিয়ে যাচ্ছে, আসতো না। বলছে হয়তো সেরকমই হবে, এটাই মনে ভাবি আমি। তারপর দাদা ভাই বলেন, ম্যাডাম বিশ্বাস করবেন না, কি মন যায় আমি কি জানি, আমার কিরকম একটা মনে লাগছিল আমি জানি না। হঠাৎ আমি জলের বোতলটা নিয়ে, বর্ষার সময় তো বাইরে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, জলের বোতল নিয়ে আমি পেছন দিকে যাই। কোনো কারণই নেই, এমনি জাস্ট আমার মনে একটা কিরকম লাগছিল। যখন গেলাম তখন দেখলাম হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চার পা জঙ্গল থেকে বেরিয়ে আছে। ওর শরীরটা জঙ্গলের ভিতর, গাছ গাছলা ভর্তি তো। হঠাৎ করে আমার জলের বোতলটা হাত দিয়ে পুড়ে গেল পাটা দেখে, বুকের ভিতর মানে ধড়াস করে ওঠে, এটা আমি কি দেখছি। আমি যাওয়ার আগেই আরও যারা টিচার ছিল আমি সবাইকে ডেকে নিয়ে ছুটে গেলাম, গিয়ে দেখলাম সত্যি তো টিঙ্কা, ছোট্ট একটা বাচ্চার শরীর, ক্লাস 4-এ পড়া একটা বাচ্চা, কত বড় হতে পারে, 8 বছর, 9 বছর, 10 বছর বাচ্চাটাকে আমি চাকিয়ে কোলে তুলে ক্লাসে আসলাম। আমি সাথে সাথে মেঝেতে ওকে শোয়ালাম। দেখলাম ওর শরীরটা হালকা নীলচে বরণ হয়ে গেছে। বুঝতে বাকি রইল না কারোর যে সাপে কামড় দিয়েছে। বাড়িতে খবর দেওয়া হলো, মা বাবা আসলো। যাই হোক, একটা ছোটোখাটো ঝামেলা হলো স্কুলে। ঝামেলা করে তো কোনো লাভ নেই, বাচ্চাটার মৃত্যু হলো। সত্যি কথা বলতে পরের দিন স্কুল বন্ধ ছিল, তারপরে শনিবার রোববার, তার জন্য পুরো পরপর স্কুল 3 দিন বন্ধ। সোমবার থেকে আবার স্কুল রেগুলার হলো। অনেক বাচ্চা সোমবার দিন আর আসেনি, কেন গ্রামে তো বাবা মায়ের একটা মনে আতঙ্ক ভয় তো থাকেই, আসেনি। তারপর এমন একটা জিনিস হলো, সেটা বললে হয়তো জানি আজকে বহু মানুষ হয়তো সেটা মেনে নিতে পারবে না। আমাদের দাদাভাই বলেন, ম্যাডাম আমি পড়াচ্ছি, হঠাৎ আমি দেখছি ওই বাচ্চাগুলো যে বসে রয়েছে, আর বলে রাখা ভালো, নিচে কিন্তু 17 ইঞ্চি পেতে বাচ্চাগুলো বসতো, কোনো চেয়ার টেবিল ছিল না। ঘটনাটা ঘটে তারপর থেকে আমরা একটা উদ্যোগ করেছিলাম যে সব পরিবারের কাছে কিছু কিছু টাকা তুলে, আর আমাদের যে হেড স্যার ছিলেন ওনাকে বলে টেবিল চেয়ারের ব্যবস্থা করব, মানে বেঞ্চ আর চেয়ারের। কারণ বেশি তো বাচ্চা না, খুব জোর 30-32টা বাচ্চা নিয়ে স্কুলটা চলে, প্রাইমারি স্কুল গ্রামের। যাই হোক, এবার ঘটনাটা হলো, আমি যখন বাচ্চাগুলোকে পড়াচ্ছি হঠাৎ করে আমি দেখলাম টিঙ্কা বসে আছে সবার মাঝখানে। টিঙ্কাকে আমি দেখতে পাই। আমি তখন বললাম, আরে টিঙ্কা না, এ টিঙ্কা তুই? সবাই তখন আমার চোখের দিকটা দেখে সবাই তার পাশে খুঁজছে যে স্যার কার কথা বলছে। টিঙ্কা, টিঙ্কা তো মারা গেছে, 3 দিন হয়ে গেল, টিঙ্কা কোথা দিয়ে আসবে? তখন একটি বাচ্চা আমাকে বলল, ও স্যার আপনি টিঙ্কাকে কোথা দিয়ে দেখছেন? টিঙ্কা তো মারা গেছে স্যার। আমি সাথে সাথে মাথা এরকম করে হাতটা দিয়ে চুপচাপ বললাম, আচ্ছা তোরা চুপ করে বস। কাউকে কিছু বলার ভাষা নেই, জানি না যে আমার কি হলো। সত্যি তো টিঙ্কা তো নেই, টিঙ্কা তো মারা গেছে, আমি টিঙ্কাকে কোথা দিয়ে দেখছি? এ কি, আমার কি মাথা খারাপ হয়ে গেল? স্যার তারপর
সেই দিনটা পড়াতে পারিনি, আর বাড়ি চলে যাই। স্কুল শেষ হলো, সব হই হই করে অল্প সংখ্যক কিছু বাচ্চা যার মতো চলে যায়, আমিও তাদের সাথে পা মিলাতে মিলাতে বাড়ি চলে গেলাম। সন্ধেবেলা বসে আছি, আমার পরিবারে কেউ নেই, মাও চলে গেছেন, বাবাও চলে গেছেন, আমি একা। শুধু ওই যে থাকি বাচ্চাগুলোকে নিয়ে, ওরা সকালে পড়তে আসে ছুটির দিনে, আর যেদিন স্কুল থাকে সেদিন বিকেলবেলা সন্ধেবেলা পড়তে আসে, ওদের নিয়েই তো আমি থাকি। সেদিনকে সন্ধেবেলা একে একে সবাই পড়তে আসলো, যারা স্কুলে যায়ও নি তারাও এসেছে। আমি সবাইকে বললাম, আজকে না তোদেরকে পড়াবো না রে, আমার মন মেজাজটা ভালো নেই, আজকে তোরা বাড়ি চলে যা। সবাই বলল, স্যার আজকে পড়াবেন না, তাহলে তাহলে চলে যাব। আমি বললাম, হ্যাঁ রে, তোরা বাড়ি চলে যা, আজকে আর মনটা ভালো নেই তোদের পড়ানোর। তো তারা না হই হই করতে করতে যে যার মতো বাড়ি চলে যায়। জানি না কেন টিঙ্কাকে আমি মনে প্রাণে ভুলতেই পারছি না, বারবার মনে হচ্ছে যেন সবার মধ্যে ও রয়েছে। যাই হোক, এরকম করে সেদিন রাতটা কাটে। পরের দিন যখন স্কুলে যাই তখন দেখলাম অনেক তাড়াতাড়ি গেছি, কেউ আসেনি। আমি যখন স্কুলে ঢুকলাম, তালা খুলে চাবি আমার কাছে থাকতো, কারণ আরও যারা দুজন আসতো তারা একটু দূরে থাকে, আমি কাছাকাছি বাড়ি স্কুলের, আমার কাছে চাবিটা থাকতো। আমি তালা খুলে ঢুকে দেখলাম টিঙ্কা দাঁড়িয়ে রয়েছে ক্লাসরুমের মধ্যে একটা কোণে, ছোট্ট একটা বাচ্চা ছেলে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, পরনে যেই দিন মারা যায় যেই পোশাকটা ছিল ঠিক সেই পোশাকটা পরা। আমি যখন টিঙ্কাকে দেখি আমার খুব বুকে ব্যথা আরম্ভ হয়, কারণ আমি সচেতনভাবে জানি টিঙ্কা মারা গেছে, তাহলে আমি টিঙ্কাকে কেন দেখছি। আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বেরিয়ে আসি। আমি বেরিয়ে যখন বাইরে দাঁড়িয়ে রয়েছি তখন দুজন যারা আরও টিচার আছে তারা আসে, আমাকে বলল, কি মাস্টার বাইরে দাঁড়িয়ে কেন, এখনও কি কোনো বাচ্চা আসেনি? আমি তখন বললাম, না বাচ্চা তো এখনও আসেনি, আসলে এরকম একটা লাগছে। বলল, কি হয়েছে? আমি বললাম, না সেরকম কিছু না, ওই কেউ আসেনি বলে তাই আর ঢুকিনি। তো তারা দুজনকে স্কুলে যতগুলো জানালা ছিল সব জানলাগুলো খুললো। আমি গিয়ে বললাম, পেছন দিকে জানলাটা বন্ধই রাখো, মানে টিঙ্কা যেদিকে মারা গেছে। তারা বলল, ঠিক আছে। তারা জানতো যে আমি স্কুলের যে বাচ্চাগুলো, আমি তাদেরকে আমার নিজের জীবন ভাবতাম। যাই হোক, তারপর পড়ালাম, কোনো রকমে মনটা খুব খারাপ, পড়িয়ে টড়িয়ে আস্তে আস্তে সব কিছু ভোলার চেষ্টা করছি, বাড়ি আসলাম। সেদিনকে বিকালবেলা বাড়িতে সবাই পড়তে আসলো, পড়ালাম, সবাইকে পড়ালাম, গল্প করলাম, টিঙ্কার কথা অনেক আলোচনা হলো, সবাইকে ওরকমভাবেই শিক্ষা দিলাম যে তোমরা টিঙ্কার মৃত্যুটা কোনোদিন ভুলবে না, কোনোদিন মাঠে ঘাটে জঙ্গলে ঘুরবে না, কোথায় কে ওত পেতে বসে আছে আমরা কেউ জানি না, এরকম হতেই পারে, টিঙ্কা আমাদের চলে গেল, সবাইকে বোঝালাম। খুব ভালো কথা। হঠাৎ করে রাতের বেলা আমি খাটে শুয়ে রয়েছি, আমার দোতলা বাড়ি, নিচের তলায় কোনো খাট টাট নেই, আমি বাচ্চাদের পড়াই, ওপরে একটা ঘরে আমার একটা খাট রাখা আছে, আমি খাটে শুয়ে রয়েছি, নিচ থেকে আমি নিজেই রান্না করি, নিজেই খাই, বাসনপত্র ধুয়ে রেখে আমি ওপরে গিয়ে শুই। আনুমানিক রাত 12টা 12:30 বাজে, হঠাৎ করে আমার ডোরবেলটা বেজে উঠল। আমি সাথে সাথে ঘড়ি দেখলাম, অনেকটা সময় হয়েছে, তো এত রাতে কি আসলো? আর আমার আত্মীয় পরিজন বলতে আমাকে কেউ খোঁজ করা, আমার বাড়িতে কেউ আসা, সেটা হচ্ছে কোনো বাচ্চার বাবা মা, স্কুলের বাচ্চার বাবা মা ছাড়া, যারা টিউশন পড়তে আসে তাদের বাবা মা ছাড়া আমাকে খোঁজ করার মতো কেউ নেই। আমি ভাবলাম, আরে কারোর কিছু হলো না তো? সাথে সাথে দরদর করে দোতলার সিঁড়ি দিয়ে আমি নেমে এসে দরজাটা খুললাম, দেখলাম কেউ নেই। আমি সাথে সাথে বাড়ির বাইরে আসলাম, এসে দেখলাম আমার বাড়ির বাইরে যে গ্রিলের গেটটা, সেই গেটটা তো আমি 8টার সময় তালা দিয়ে দিয়েছি, কারণ ওই সময় সব বাচ্চারা পড়ে বাড়ি চলে যায়, আর গ্রামে
8টা মানে অনেকটাই রাত। তো তালা দেওয়া কে ঢুকবে? এ কি, আমি তো বেলের শব্দ পেলাম। আমি চলে গেলাম ওপরে। আমি ভাবলাম কি, আমি কি টিঙ্কার কথা ভাবছি বলে এগুলো কি আমার কোনো ভুল ধারণা? আমি কি কোনো মানসিক রোগে আসক্ত হয়ে যাচ্ছি? আদৌ কি এগুলো সত্যি না? এগুলো কি আমার নিজের কুসংস্কার? আমি ভাবলাম। তারপর আমি আস্তে আস্তে জিনিসটা ভোলার চেষ্টা করি, নিজেকে রিকভারি করার চেষ্টা করছি। আমি ভাবলাম এই জিনিসটা দিয়ে খুব তাড়াতাড়ি আমি নিজেকে একটা ঠিক সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো সেদিন রাতের বেলা আমি যখন শুয়ে রয়েছি, তখন মোটামুটি ধরে নাও 3:45 হবে। ভোরের আলো ফুটবে, ঠিক তার আগে আমাকে কেউ ডাকছে, স্যার, ও স্যার, স্যার। আমি হঠাৎ করে তাড়াহুড়ো করে, মানে কি বলবো, উঠে খাটে বসি। আমি বললাম, টিঙ্কা? গলাটা ঠিক টিঙ্কারই মতো তো। টিঙ্কা আমাকে ডাকছে। আমি উঠে বললাম, এ টিঙ্কা, তুই 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 তো মারা গেছিস টিঙ্কা, আমাকে তুই ডাকছিস? এ টিঙ্কা, কি হয়েছে টিঙ্কা? আমাকে বল বাবা, কি হয়েছে? কেন তুই আমাকে দেখা দিচ্ছিস বাবা? লোকে আমাকে পাগল ভাবছে, আমি নিজেও ভাবছি আমার মাথাটা খারাপ হয়ে গেছে। টিঙ্কা, তুই আমাকে কেন দেখা দিচ্ছিস? বল কি হয়েছে? কোথায় টিঙ্কা? কোথায় টিঙ্কা? কেউ তো নেই। টিঙ্কা আসবে কোথা দিয়ে? আমার বাইরের সদর গেট তালা দেওয়া, আমার ঘরের গেট নিচের তালা দেওয়া, আমি দোতলার রুমে শুয়ে রয়েছি, সেই বেডরুমের ঘর লক করা। ভিতর থেকে টিঙ্কা আসবে কোথা দিয়ে? তখন আমি ভাবলাম যে আমার মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। কেন আমি টিঙ্কার মৃত্যুটা মেনে নিতে পারছি না? যাই হোক, আমার কাছে তো সব বাচ্চাগুলো সমান। টিঙ্কা তো আমার কাছে স্পেশাল কিছু ছিল না, তাহলে টিঙ্কাকে কেন মনে করছি? কালকে আমি যাব কোনো ডাক্তারের কাছে, তারপর একটা মনোলজিস্টের কাছে আমি যাই। ওখানে যেতে আমাকে বলল, এগুলো আসলে আপনার মনের একটা ভুল ধারণা। আপনি বাচ্চাদের নিয়ে যেহেতু সবসময় থাকেন, তো ওর মধ্যে একটা বাচ্চা মারা গেছে যার নাম টিঙ্কা আপনি বলছেন, আপনি আসলে মেনে নিতে পারছেন না। এইটা আপনার সম্পূর্ণ একটা মস্তিষ্কের ভুল ধারণা, আর কিছু না। আমি তখন বললাম যে এই ধারণাটা যেন আমার মনে বারবার না আসে, এরকম কিছু আমাকে ওষুধ দেন। তখন আমাকে অনেক ওষুধ প্রেসক্রাইব করে দিল, তার মধ্যে নার্ভের ওষুধ ছিল গাদা গুচ্ছের। আমি সেই ওষুধ খেতে শুরু করলাম। ওষুধ খাচ্ছি 1 দিন, 2 দিন, 3 দিন, আবারও একদিন ওই মধ্যরাতে ভোর হবার ঠিক আগে, স্যার, ও স্যার, স্যার। আবার উঠে বললাম, আরে টিঙ্কা, তুই বারবার আমাকে কেন দেখা দিচ্ছিস? আমাকে তো লোকে সমাজে মুখ দেখাতে পারছি না, আমি স্কুলে বাচ্চা পড়াতে পারছি না, আমাকে সবাই বলছে স্যার আপনার মাথা খারাপ হয়ে গেছে, বাচ্চারা আমাকে দেখে হাসছে। আমার সাথে টিঙ্কা, তুই এরকম করিস না। কিছু যদি বলার হয় তুই আমাকে বল, আমাকে করিস না টিঙ্কা। আমি তো তোকে কোনোদিন আঘাত করিনি, তুই আমাকে কেন এরকম করে জ্বালাচ্ছিস বাবা মৃত্যুর পর? কেন? কোথায় টিঙ্কা? আমি আস্তে আস্তে পাগলের মতো হয়ে যাচ্ছি। কদিন স্কুল যাওয়া, বাচ্চাদের পড়ানো সব বন্ধ করে দিলাম। বাড়িতে বাচ্চা আসতো, তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতাম, স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। আর সত্যি কথা বলতে, আমার আত্মীয় আছে দূর দূরান্তে, আমি কারোর সাথে সম্পর্ক রাখিনি, কারণ আমার বাবা চাইতেন না যে নিজের আত্মীয় সাথে সম্পর্ক রাখার। কারণ একটা পরবর্তীকালে আমাদের পারিবারিকগত এমনই একটা ঝামেলা হয়েছিল, যার কারণে আমার বাবা যখন জীবিত ছিলেন তখনই সবার সাথে সম্পর্ক তুলে দিয়েছিলেন। তারপর থেকে আমার কেউ নেই। মা বাবা ছিলেন, মৃত্যুর পর ওই বাচ্চাগুলোই আমার জীবনের সব। আমাদের দাদাভাই বলেন, ম্যাডাম, আমি যেটা এতদিন নার্ভের ওষুধ খেয়েছি, মনোলজিস্টের কাছে গেছি, আমি কি বলবো, গ্রামে ওঝাতান্ত্রিক করেছি, তারাও আমাকে বলেছে এগুলো তোমার মনের ভুল। কিন্তু সত্যি কথা বলতে আমার মনের ভুল ছিল না। একদিন আমার খুব ভালো মনে আছে, রাত্রেবেলা আমি ঘুম হচ্ছে না, উঠে বসে আছি, শরীরটা বড্ড খারাপ। পরের দিন স্কুলে আমাকে জয়েন করতে হবে, এতদিন বাড়িতে ছিলাম। হঠাৎ আমি দেখলাম
আমি খাটে বসে আছি, আমার খাটের নিচে মেঝেতে দোতলায় আমি দেখছি টিঙ্কা বাবু হয়ে বসে আছে আমার দিকে চেয়ে। আমি এরকম খাটে, আমার সোজাসুজি খাটের নিচেও মুখোমুখি বসে আছে। চোখগুলো কালো হয়ে গেছে, গাটা পুরো নীলছে বরণ, কি উস্কো খুস্কো চুলগুলো, পায়ে হাতে মাটি লাগা। আমি টিঙ্কাকে বললাম, টিঙ্কা তুই আবার এসছিস? তুই যে আছিস? কেউ তো বিশ্বাস করে না টিঙ্কা, তুই কেন এসছিস? তখন টিঙ্কা আমাকে বলছে, স্যার স্যার আপনি এত ভালোবাসেন আমাকে, এত ভালোবাসেন স্কুলের সব বাচ্চাকে। স্যার আমার মা বাবাটা খুব কাঁদে স্যার, আমি তো বাড়ির একটা সন্তান ছিলাম। আপনি একবার আমার বাড়িতে গেলেন না আমার মা বাবাকে সান্ত্বনা দিতে? স্যার আপনাকে তো এই গ্রামের সবাই মানে, আপনি যদি একবার আমার মা বাবাকে দেখতে যেতেন, একটুখানি আমার মা বাবাকে গিয়ে যদি বুঝিয়ে আসতেন। আমার মা বাবার অবস্থা কি জানেন স্যার? আমার মা হয়তো বেশি দিন বাঁচবেও না। আমি তখন বললাম, এ টিঙ্কা সত্যি তো, আমি এরকমভাবে কি করে ভুলে গেলাম? সত্যি তো আমি তোর বাড়ি যাইনি টিঙ্কা, আমি কালকে সকালেই যাব। আমি তোর মা বাবার সাথে গিয়ে দেখা করে আসবো, কিছু টাকাও দিয়ে আসবো টিঙ্কা। তোরা তো জানিস আমার কেউ নেই, আমার বাবা অগাধ টাকা রেখে গেছে, টাকা পয়সা, আমি কিছু টাকাও দিয়ে আসবো, তুই চিন্তা করিস না টিঙ্কা। টিঙ্কা তখন বলল, স্যার আমি আসছি, ভালো থাকবেন। কোথায় টিঙ্কা? টিঙ্কা কথাটা বলে ঘরে আর নেই। আমি উঠে টিঙ্কাকে খাটের তলায় খুঁজছি পাগলের মতো। তারপর হচ্ছে টিঙ্কা তো মরে গেছে আমি জানি, তাও আমি ভাবছি টিঙ্কাকে যদি আবার পাই। আমাদের দাদা ভাই বলেন, ম্যাডাম এই ঘটনাটা শুনলে অনেকে বলতে পারে যে এইটা পুরোটাই ভুল ধারণা। উনি যেহেতু বাচ্চাদের নিয়ে থাকতো, বাচ্চাদের ভালোবাসতো, কিন্তু বিশ্বাস করেন এটা ভুল ধারণা না। কারণ যদি এটা ভুল ধারণা হতো, আমি যখন পরের দিন তার মা বাবার কাছে যাই, দেখলাম তার মা বাবার খুব করুণ অবস্থা। মায়ের তো অবস্থা খুব করুণ, খুবই খারাপ, বাবাটা তবুও আছে। আমাকে দেখে তারা অঝরে ভেঙে পড়ল, মনে হলো তাদের মাথার ছাদ এসে গেছে। একটাই তো সন্তান ছিল, মাটার বয়স 22 বছর, বাবাটার বয়স 26-27 বছর। হয়তো তারা সন্তান আবার পুনরায় নেবে, আগামী দিনে তাদের আবার সন্তান হবে, কিন্তু তাদের সেই সন্তান টিঙ্কা, তাকে কি তারা ভুলতে পারবে? তারা তো মা বাবা, প্রথম সন্তান, কখনো কি ভোলা যায়? আমি টিঙ্কার মা বাবাকে আমার সামর্থ্য মতো কিছু টাকা হাতে তুলে দিই, কিছুতে নেবে না। আমি বলি, এই টাকা এতদিন পর আমি নিজে থেকে দিতে আসিনি, টিঙ্কাই আমাকে পাঠিয়েছে, এটা রাখো তোমরা, দিয়ে আসি। আর এই কথার প্রসঙ্গে বলে রাখি দর্শক বন্ধু তোমাদের, আমাদের দাদাভাই বলেন, যদি এইটা, আমি ভাবছিলাম সাইকো হয়ে যাচ্ছি, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি। যদি তাই হতাম, যদি তাই আমার ভুল ধারণা হতো, তাহলে টিঙ্কার বাড়ি গিয়ে টাকাটা দিয়ে আসার পর আর টিঙ্কা আমাকে একদিনও কেন স্যার বলে ডাকলো না, কেন আমাকে আর দেখা দিল না? যদি আমার মনের ভুল হতো, তাহলে আমি পরেও টিঙ্কাকে অনুভব করতাম, স্বপ্নে বাস্তবে জেগে। আর আমাকে টিঙ্কা দেখা দেয়নি। দাদাভাইয়ের ঘটনাটা কেমন লাগলো? আর এই ঘটনাটা কিন্তু তোমরা ভেবো না যে 2-4 বছর আগেকারের ঘটনা, এই ঘটনাটা 19 বছর আগে ঘটে, 19 বছর আগে। দাদাভাইয়ের এখন অনেক বয়স, দাদাভাইয়ের এখন 72 বছর বয়স। দাদাভাই বলেন, আমি এখনো পর্যন্ত, সেই বাচ্চারা বড় হয়ে গেছে, এখন তো সেই বাচ্চারা আমাকে নিয়ে ঘুরতে যায়, স্যার চলুন, কেউ ভালো ভালো চাকরি করে, কেউ এসে আমাকে বাইকে করে নিয়ে যায়, এখন ওরাই আমার পরিবার। আমার শরীর খারাপ হলে আমার ওই বাচ্চাগুলোকে ফোন করি, কি আছে, আমার যদি নিজের সন্তান হতো, একটা হতো, দুটো হতো, দেখছি তো চারপাশে কত দেখছে সন্তানরা মাকে বাবাকে ভাতই দেয় না, আজকে সেই সন্তানগুলো আমাকে বাইকে করে নিয়ে যায় ঘুরাতে। শরীর খারাপ হলে ফোন করলাম, কিরে বিজয় ফাঁকা আছিস, বাবা একটু আয়, সর্দি কাশি হয়েছে, ডাক্তারের কাছে যাব। ও স্যার আসছি, এক্ষুনি আসছি, সাথে সাথে চলে আসে। এটাই তো ভালোবাসা। কি হয়েছে, আমি নিজে বাবা হতে পারিনি তো, আমার অসংখ্য ছেলে মেয়ে রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা আমার দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে?
এরকম ঘটনা আমার কাছে আসে, আমি কপাত করে নিয়ে নিই। আমি চাই তোমরা তোমাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করো, যেরমভাবে তোমরা আমাকে শেয়ার করছো। আমার চ্যানেল খুব ছোট, আমরা ইউটিউব পরিবারটা আমাদের অনেক ছোট, একটা সীমিত। আমরা আস্তে আস্তে সবার তোমাদের ভালোবাসা, তোমাদের হাত ধরে আস্তে আস্তে বড় হচ্ছি। চাই তোমরা এরকমভাবে পাশে থাকো। তোমরা যেরকমভাবে আমাকে ঘটনা শেয়ার করো, আমি তোমাদের কাছে সত্যি বলছি ধন্য, তোমাদের কাছে কৃতজ্ঞ। কারণ তোমরা যদি না থাকতে সাথে, তাহলে হয়তো এত দূরও আমি এগোতে পারতাম না। চলো কমেন্টগুলো পড়ি, ঘটনাটা কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করো, নামগুলো শুনে নাও। তো চলো, প্রথম কমেন্ট করেছে আমাকে দিদিভাই রিনা সিনহা, তারপরে পিয়ালি ভারদ্বাজ বনু, শ্বেতা হালদার, ঈশানু মান্না, তারপরে শ্রেয়াস, তারপরে হচ্ছে সোনালি পল, তারপরে আব্দুল হক ভাই, তারপর করেছো ঝুমা রয়, তারপরে করেছো তনু নন্দী, তারপর করেছো পারমিতা সাহা, তারপর কমেন্ট করেছো সুপর্ণা, তারপরে করেছো প্রদীপ দাস, সোমা দেবনাথ, সুজাতা দাস, সুমন রয়, মঞ্জুষা নন্দী, দেবস্মিতা ভট্টাচার্যী, বরুণ মল্লিক শ্যামনগর থেকে, রাজীব জাসওয়াল, দেবস্মিতা চক্রবর্তী, দুবার বললাম, শ্বেতা বিশ্বাস, এসকে কালিম ভাই, দাদা ভাই, পিন্টু ঘোষ, রীতা দে, সঙ্গীতা, সুমনা ভট্টাচারিয়া, নেহা মাইতি, জলি নন্দী বলেছ অনেক কিছুই জানলাম শিখলাম তোমার থেকে। আমিও শিখেছি, জেনেছি, আমাকে যিনি ঘটনা পাঠিয়েছেন আমিও তার কাছ থেকে, আর আমি শেয়ার করেছি তোমাদের উদ্দেশ্যে, খুব ভালো লাগে। মায়া রয়, সুদীপ্তা ব্যানার্জি, তন্ময় সামন্ত, তন্ময় লিখেছ দিদিভাই খুব সুন্দর, তোমার মুখে ঘটনাগুলো শুনতে লাগে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা ভাই তন্ময়। গৌরী বসাক, বাবলি মল্লিক, সায়নী চক্রবর্তী, প্যান্থার গেমিং ওয়াইটি, মঞ্জুষা নন্দী, বর্ষা সরকার, সোমা কর্মকার, সোমা লিখেছ দিদি আমি তোমার চ্যানেলে নতুন, তোমার সত্যি গল্পগুলো শুনে খুব ভালো লাগছে, আমি তোমার গল্পগুলো সারাদিন ধরে শুনি। খুব 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 ভালো লাগলো শুনে যে তোমার মূল্যবান সময় দিয়ে তুমি সারা দিন আমার ঘটনা শোনো, ভালো লাগে, তার জন্য অনেক অনেক ভালোবাসা নিও সোমা বনু। মন্টু, তারপরে করেছো মঞ্জুষা নন্দী আবারও। আচ্ছা পিঙ্কি, তুমি বলেছিলে, পিঙ্কি না, প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ, তুমি আমাকে কমেন্ট করেছিলে নৈহাটি থেকে, তুমি বলেছিলে দিদিভাই আমার নামটা বলো, আমি বলে দিলাম প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ। হাই দিদি, তোমার গল্পগুলো খুব ভালো লাগে, এই এপিসোডটা হিট ছিল দিদি, আমার নামটা প্লিজ নেক্সট এপিসোডে নিও, লাভ ইউ দি, ভালো থেকো, লাভ ইউ বনু। প্রিয়াঙ্কা দেখো তোমার নামটা নিয়ে নিয়েছি। আচ্ছা শুভঙ্কর ঘোড়ই ভাই বলেছে পূর্ব মেদিনীপুর থেকে তোমার ঘটনা শুনি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। আচ্ছা বিনোদ রয় লিখেছ সোনা বোন, আমরা 14 তারিখ পুরী যাচ্ছি। আচ্ছা পুরীর হন্টেড হোটেলের নামটা প্লিজ বলো, আগের দিন যে পুরীর ঘটনাটা বলেছ শুনেছি, লোকেশনটা যা বলেছ মোটামুটি ওই লোকেশনে একটা হোটেল দেখছি, তাই খুব ভয়, প্লিজ হেল্প করো আমাদের। দেখো আমি একটা কথা বলি বিনোদ, আমি হেল্প করার জন্য সব সময় দুপা এগিয়ে থাকি, আমি সবাইকে আমার মতো এই ফোনের মারফত, ঠিক আছে, আমি যতটা পারি আমি সবাইকে সব রকমভাবে হেল্প করি। আমি দেখো সরাসরি নাম আমি বলতে তো পারবো না, নাহলে তো আমি এত হেয়ালি করতাম না, ডিরেক্ট আমি বলেই দিতাম, আমি আগেও বলেছি তোমরা জানো, এখন বলছি না কারণ রিজন আছে, তোমরা চাও যে আমার কোনো ক্ষতি না হোক, তোমরা আমাকে ইনস্টাতে যোগাযোগ করো, যারা নাম জানতে চাইছো আমি বলে দেবো, আর অনেক কাউকে বলে দিয়েছি, এখনও অনেক কাউকে বলা হয়নি,
তবে চেষ্টা করব আমি জানিয়ে দেওয়ার, কিন্তু সরাসরি আমি নাম বলতে পারবো না, তুমি আমাকে ডিএম করো, বলে দেবো। আর আমার তো ফোন চলেই এসছে, আমি নাম্বারও দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি জানিয়ে দেবো। তোমাদের জন্য এতগুলো মারফত আমি বেছে রেখেছি তোমাদের সাথে যোগাযোগ করার জন্য। এবার তোমরা কিভাবে সেটা চেষ্টা করে কোথায় যোগাযোগ করবে সেই রেসপন্সিবিলিটিটা তো আমার না, বলো, সেটা তোমাদের। তোমরা আমাকে ইনস্টাতে কন্ট্যাক্ট মানে ডিএম করো, নইলে পারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ডিএম করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, কাবেরী দত্ত দিদিভাই বলেছেন, বাংলাদেশ থেকে কাবেরী দত্ত দেখছি, কেমন আছো সোনা? তোমার প্রিয় পরিজনদের নিয়ে আমি ভালো আছি, তুমি কেমন আছো দিদিভাই? তোমার ব্লগ দেখে কালা জাদু সম্পর্কে একটা মর্মান্তিক কাহিনী শুনে খুব খারাপ লাগছে। পৃথিবীতে যা কিছু খারাপ অভ্যাস আছে তার সিংহভাগই আছে মানুষের মধ্যে। স্বার্থে আঘাত লাগলে মানুষ পশুর চেয়েও অদম হতে পারে। একদম দামি কথা, খাঁটি কথা। আমার দাদার 10টি কিউট ডগি আছে, সব কটা যেন ওর প্রাণের একটা অংশ। এদের দেখভালে অসুবিধা হবে ভেবে দাদা কোথাও ঘুরতে যেতে চায় না, ঠিক আমার মতো। আমার আছে না সোনু ডগি, ভাবছি এমনটি যদি ওর ডগির সাথে হতো তবে ও কি করতো। না না, এই কথা কখনো ভেবেও না। যাক, মানুষের মনুষ্যত্ব যেন এইসব হীন কাজে না লেগে কোনো মহৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয়, এটাই প্রার্থনা করি। এই জন্যই আমি কমেন্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে যারা শুনছো, কিছুটা হলেও শিক্ষার বিষয় আছে কমেন্টার মধ্যে, সাথে ঘটনাগুলো শেয়ার করতে থাকবে, মানুষের ভালো করতে থাকো। দেখো, আমি তোমাদের সবসময় একটা বার্তা দিই যে সবসময় পজিটিভ থাকো, পজিটিভ ভাইবস লোকের মধ্যে ছড়াতে থাকো। আর হ্যাঁ, ভালো জিনিসটা নিতে সবসময় চেষ্টা করবে, দেখবে যত পারবে ভালো করবে। আচ্ছা, তারপর নো ওয়ান ভাই কমেন্ট করেছো, তারপর জল্পনা মজুমদার, তারপর কমেন্ট করেছো শুভজিৎ রয়, অনেকবার বললাম কিন্তু। আচ্ছা, MS বিউটি কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো পূজা যাদব, ঝুমা রয়, তারপর কমেন্ট করেছো টিনা আচারিয়া, স্বপ্না বাচাল দিদিভাই, তারপর প্রিয়াঙ্কা ঘোড়ই বলেছো, প্রিয়াঙ্কা ঘোড়ই, গল্প শুনতে চলে এলাম দিদিভাই, খুব ভালো লাগলো। আচ্ছা বিনোদ, তোমাকে আমি একটাই কথা বলবো, তুমি আমাকে ইনস্টাতে কন্ট্যাক্ট করো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমি দেব তাতে করো, ঠিক আছে? সবই কমেন্ট পিন করা থাকবে, দেখে নিও। সন্তুর দুনিয়া, তুমিও কমেন্ট করেছো। MS বিউটি আবার কমেন্ট করেছো। আচ্ছা, শম্পা চক্রবর্তী, ভক্তিগীতি কমেন্ট করেছো। আচ্ছা, ভক্তিগীতি একটা খুব ভালো কথা বলেছে, ও বলেছে ঘটনাটার মধ্যে ডিভোর্সি কথাটা বলা হয়েছিল, যে বিয়ের জন্য বলেছিল, সেই কালা জাদুটা করেছিল তার খুব কাছের একজনের সাথে, বিয়েটা হয়নি বলে। তো এই কথার প্রসঙ্গে বলেছো, কিন্তু ডিভোর্সি মানেই খারাপ হবে, এই চিন্তাটা ভুল, একদম কারেক্ট কথা। কিন্তু কি বলতো ভক্তিগীতি, সেটা হচ্ছে আমাদের সমাজে এরকম একটা প্রচলন আছে যে এই মেয়েটা ডিভোর্সি মানে এই মেয়েটার চরিত্রটা ভালো না। এইটা একটা দেখবে আমাদের মানে প্রচলন আছে মানুষের মধ্যে। আরে ভাই, ডিভোর্সি মানে হতে পারে তো যে তার হাজবেন্ডের কোনো রকম কিছু প্রবলেমের জন্য তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, বা মেয়েটি হতে পারে থাকতে পারিনি, এরকমও তো হতে পারে, বা এরকমও হতে পারে মেয়েটার কোনো গিল্টি ছিল, বা সবাই ডিভোর্সি বলে খারাপ, এটা ভুল ধারণা, এটা তুমি ঠিকই বলেছো। তবে একটা নিরীহ প্রাণীর ওপর কালা জাদু করে কষ্ট দেওয়া ঠিক হয়নি, আর প্রতিবেশীরাও ক্ষতি করে, বাট সবাই খারাপ হয় না, একদম ঠিক কথা। তবে বেশিরভাগ প্রতিবেশী বলতে কি জানো তো, সবাই খারাপ না হলেও ভালো আবার দেখতে পারে না। তুমি ধরো একটা প্রতিষ্ঠা হয়ে যাচ্ছ, খুব তাড়াতাড়ি তুমি একটা ভালো জায়গায় চলে গেলে, কোথা দিয়ে হয় জানো জেলাসিটা মানুষের, এরকমভাবেই হয়। ধরো তুমি বাড়িতে চেষ্টা করছো, পাশের বাড়ির ছেলেটাও চেষ্টা করছে, বা মেয়েটা একই সাথে পড়াশোনা করছো, তুমি একটা ভালো র্যাঙ্ক করে বেরিয়ে একটা গভর্নমেন্ট সার্ভিস জব পেয়ে গেলে, পাশের বাড়ির মেয়েটা বা ছেলেটা তোমার সাথেই ছিল, সে বাড়িতেই বসে আছে, তখনই জেলাসিটা আসে, তখনই ক্ষতি করার টেন্ডেন্সিটা আসে। আশা করি বোঝাতে পারলাম। তাই প্রতিবেশীও খারাপ হয় না, প্রতিবেশী খারাপ হয় একটা সিচুয়েশনে পড়ে। তো চলো এবার বলি,
আচ্ছা, এবার এক ভাই আমাদের কমেন্ট করে, মৌসিওয়ার রহমান। আচ্ছা, বলে ম্যাম আমি এসকে মৌসিয়ার রহমান, আমি তোমার সব সময় ভিডিও দেখি, তুমি আমার নামটা বলো, কিন্তু আমি খুব আশা করে আছি। ও নামটা বলো না, তুমি আমার নামটা বলবে, লাভ লাভ লাভ। দেখো মৌসিয়ার, প্রথম কথা বলি, তোমার কমেন্ট আমার ফার্স্ট আজকে শো করলো, ঠিক আছে? আমি সবার যখন নাম বলি, তুমি আমার দুশ্মন না, আমি অবভিয়াসলি দেখলে তোমার নামটা বলতাম, আজকে দেখলাম তো বলে দিলাম। অনেক ভালোবাসা নিও, ভালো থেকো। সুলেখা দত্ত বলেছে, আমি কিছু ভৌতিক ঘটনা বলতে চাই দিদিভাই, যা প্রতিনিয়ত ঘটছে আমাদের সাথে, কিন্তু পাঠাবো কি করে? পাঠাবে তুমি আমাকে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে, নাহলে পারে তুমি আমাকে ইনস্টাতে ডিএম করে। আর সবই তো লিঙ্ক করা রয়েছে, লিঙ্ক দেওয়াই রয়েছে, কমেন্টে পিন করা আছে, একটু দেখো। আচ্ছা, পিঙ্কি খাতুন লিখেছো হাই, হ্যালো পিঙ্কি। সিমিতা মণ্ডল বলেছো, কুকুরটার নাম কি, মিষ্টি না বৃষ্টি? মিষ্টি, নট বৃষ্টি, মিষ্টি। আচ্ছা, এটা কিন্তু দেখো আমাদের ভক্তিগীতি কিন্তু তাকে রিপ্লাই করেই দিয়েছে, মিষ্টি। পিঙ্কি খাতুন বলেছো, আমার ঘরের পাশে একটা জলের কারখানা আছে, তার থেকে আমার ঘরে অ্যাটাক করে সব সময়। কি অ্যাটাক করে? আচ্ছা, এবার আমি এখানেই আজকে রাখবো, ওকে? যেতে যেতে আমি বলবো যে প্রিন্সের গলা তো খুব ভালো। আচ্ছা, পুরোটাই ইউনিক ভয়েস। হ্যাঁ, ঠিক বলেছো, পুরোটাই আলাদা, তাই জানালাম। তুমি এটা বলেছো প্রিন্সের কথা, আর আমাদের ভক্তিগীতি বলেছে রাইট। হ্যাঁ সত্যি, প্রিন্সের কিন্তু গলা দারুণ, প্রিন্সের ভয়েস এত সুন্দর। জানো না, আমি কিছুদিন আগে একটা ব্যাংকের কাজ করতে গেছিলাম, ওকে নিয়ে গেছি, তো ওখানে যিনি স্যার ছিলেন, তো কিছু ফর্ম ফিল আপ করার ছিল, তো ও যখন দাঁড়িয়েছিল আমার পাশে, আমি কাজগুলো করছিলাম, তো হট করে ওকে আমি একটা কাজ করতে বলি, তো দুজনের কাজ ছিল, তা ও আমার সাথে কথা বলছে, তো হট করে স্যার বলছে, ইনি কি হন? আমি বললাম আমার ছেলে। বলছে ও মাই গড, গলার ভয়েস এত ভারী, এত সুন্দর গলার ভয়েস। ওকে জিজ্ঞেস করছে, ও তো মুচকে মুচকে হাসছে, খুব শান্ত প্রকৃতির, হ্যাঁ চুপচাপ থাকে, মুচকে মুচকে হাসছে। তো আমি বললাম দেখলি তো, দেখ আমার শ্রোতা বন্ধুরাও বলে তোকে যে তোর গলার ভয়েস ভালো, তোমরা ঠিকই বলেছো। আচ্ছা, ঝুমা রয় বলছে খুব ভালো লাগলো। কণিকা বিশ্বাস, অনেক লাভ লাভ লাভ, অসংখ্য ভালোবাসা, সবাই খুব ভালো থেকো। ঘটনাটা কমেন্ট পড়তে পড়তে অনেক বড় হয়ে গেল জানি, যাই হোক আজকে আসবো। আর এই যে আমার ফোন হাতে চলে এসছে, দেখে নাও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।